রাষ্ট্র দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি, তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছে আমি নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএস ইস্পাত। আজ 17 এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন। 71-এর এই দিনে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের মহকুমায় বৈদ্যনাথ তলায় আমবাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। এই অনুষ্ঠানে ঘোষিত হয় 1971 সালের 10 এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। মুজিবনগর সরকারের ঘোষণাপত্রে দেশের সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি এবং সৈয়দ নজরুল ইসলামকে প্রজাতন্ত্রের উপরাষ্ট্রপতি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সরকার প্রধানের দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। এই সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান তাজউদ্দিন আহমেদ। 1757 সালের 23শে জুন পলাশীর আমবাগানে বাংলা বিহার ও উড়িষ্যার স্বাধীনতার যে সূর্য অস্তমিত হয়েছিল, 71-এর 17 এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার আমবাগানেই যেন বাঙালির সেই স্বাধীনতার সূর্য আবারও উদিত হয়েছিল। সদ্য জন্ম নেওয়া রাষ্ট্রের নবগঠিত সরকারের আহ্বানে সাড়া দিয়ে বীর বাঙালি সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বের মাধ্যমে বাঙালি ছিনিয়ে আনে হাজার বছরের লালিত স্বপ্নের স্বাধীনতা। যেই অস্থায়ী সরকারের যোগ্য নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতার স্বাদ পায় বাঙালি, সেই মুজিবনগর সরকারের গঠন প্রক্রিয়া তৎকালীন সময় কতটা সহজ ছিল? দেশের স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া সেই সরকারের আদর্শ কতটাই বা ধরে রেখেছে স্বাধীন এই দেশ? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম, আছেন সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ, এবং আমাদের সাথে আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে। আমরা এই আলোচনায় একটু পেছন ফিরে দেখতে চাই বাংলাদেশের জন্মলগ্ন যেখান থেকে শুরু হয়েছিল। আমাদের সাথে সম্মানিত অতিথিরা আছেন যারা একসাথে মুক্তিযুদ্ধ সাংবাদিক। তাদের কাছ থেকে নিশ্চয়ই আমরা সেই ঘটনা আবারও ঝালাই করে নিতে পারবো। আমি শুরুতে একটু সোহরাব হোসেনের কাছে যেতে চাই, তিনি যুগ্ম সম্পাদক প্রথম আলো। সোহরাব হোসেন, স্বাধীনতার সপক্ষে শক্তি বলা হয় আওয়ামী লীগ সরকারকে। সোহরাব হাসান, স্বাধীনতার সপক্ষের শক্তি বলা হয় আওয়ামী লীগ সরকারকে, এবং 15 বছর 16তম বছরে পড়েছে এই সরকার। আমাদের স্বাধীনতার সকল কিছুই খুব সযত্নে লালন করে আওয়ামী লীগ সবসময় তারাও দাবি করে এবং আমরাও দেখেছি। কিন্তু মুজিবনগর সরকার এবং তার স্মৃতি এই সরকার আসলে কতটুকু ধারণ করেছে বা সংরক্ষণ করতে পেরেছে? ধন্যবাদ। এখানে মুজিবনগর সরকারের সঙ্গে যুক্ত ছিলেন তখন সেই মুজিবনগর সরকারের সঙ্গে শেখ শহীদুল ইসলাম, এবং তখন রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন ফিরোজ রশিদ। সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিষয়টি হচ্ছে যে 71-এর যুদ্ধটা ছিল বাঙালির দীর্ঘ রাজনৈতিক জীবনের অনন্য ঘটনা। এই ঘটনার সাথে আগের এবং পরের ঘটনা মেলানো যাবে না। আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, কিন্তু এখানে আমার সঙ্গে যে দুজন অতিথি আছেন তারা তো কেউ আওয়ামী লীগের নন, বা আওয়ামী লীগের নন। তারা কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নন? 71-এ কতিপয় রাজাকার, আলবদর এবং স্বাধীনতা বিরোধী ছাড়া এদেশের আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। পরবর্তীকালে যদি বিভাজনের যে বিষয়টি আসছে সেটি হচ্ছে যুদ্ধ শেষের প্রাপ্য নিয়েই বিভাজন। নীতি আদর্শের ক্ষেত্রে খুবই কম এটি কাজ করেছে। মুজিবনগর সরকার অবশ্যই আমাদের স্বাধীনতার সংগ্রামের একটি অধ্যায়ে তারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামটা 9 মাসের মধ্যেও কিন্তু সীমাবদ্ধ নয়। আপনি যেমন সূচনায় বলেছিলেন, পলাশীর প্রান্তরে 1757 সালে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, সেটা নতুন করে যদি আমরা বৈদ্যনাথ তলায় সেই নতুন সূর্যোদয় দেখি, তাহলে দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, মানুষের আত্মত্যাগ। সুতরাং ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে, সেটাও স্বাধীনতার সংগ্রামী তারা। পরবর্তীকালে পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে, পাকিস্তানের শোষকদের বিরুদ্ধে, পশ্চিমাদের একাধিপত্যের বিরুদ্ধে যে লড়াই, সেটাও স্বাধীনতার সংগ্রাম।
71-এর সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই কিন্তু মুক্তিযুদ্ধ সফল হয়েছিল। তো যুদ্ধের একটি প্রক্রিয়া ছিল। বঙ্গবন্ধু গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত একটি প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। কিন্তু তিনি যখন গ্রেপ্তার হলেন পাকিস্তানি সেনাদের হাতে, এরপর তো আর তিনি সশরীরে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল না। তখন তার যারা সহযোগী সৈয়দ নজরুল, তাজউদ্দিন আহমদ এবং অন্যান্য, তারাই কিন্তু এই মুজিবনগর সরকার গঠন করেন। এবং এটি মুজিবনগর এই নামটি কিন্তু তাজউদ্দিন সাহেবের দেয়া। জিজ্ঞেস করা হয়েছিল যে এই রাজধানী কোথায় হবে বা যেখানে শপথ অনুষ্ঠান হলো, সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন, তিনি বলেছেন এই জায়গার নাম হবে মুজিবনগর। গত 53 বছরের নানা চড়াই উতরাই, রাজনৈতিক উত্থান পতনের মধ্য দিয়ে সেই মুজিবনগরকে যদি, মুজিবনগর সরকার এবং সেই স্মৃতিকে যদি আমরা ভাস্বর করে রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, আমাদের ঐক্যের যে চেতনা, সেটি ধরে রাখা যাবে না। এখন আমরা রাজনীতির হিসেব নিকেশে কিন্তু অনেক করি, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের মূল্যায়ন করতে হবে 71-এর হিসেবে। 71-এ কার কী ভূমিকা ছিল। তখন তো এত দল ছিল না, এত মত ছিল না, এত পথ ছিল না। তখন একটাই ছিল যে কারা স্বাধীনতার পক্ষে, কারা বিপক্ষে। বিপক্ষে মুষ্টিমেয় মানুষ ছিলেন। মুজিবনগর বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার হলেন, তার সহযোগীদের, তিনি নিজে গেলেন না কোথাও, 35 নম্বরেই থেকে গেলেন, কিন্তু তার সহযোগীদের, বিশেষ করে তাজউদ্দিন আহমদ, আমিরুল ইসলাম, সৈয়দ নজরুল এবং অন্যদের বলে গেলেন যে তোমরা এবং তারা সেই দায়িত্বটা সেই সময়টাতে নিয়েছিলেন এবং তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদিও জেলখানায় আটক ছিলেন, কিন্তু তারা সেই স্বাধীনতা সংগ্রামটার নেতৃত্ব দেওয়ার কাজ করছিলেন এই অস্থায়ী সরকার। কিন্তু সেই সরকারটা গঠন প্রক্রিয়াটা আসলে কতখানি সহজ ছিল এবং কতখানি কঠিন ছিল সেটার খবরও একটু আমরা নেই। আমাদের সাথে যেহেতু বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজুর রশিদ আছেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে আছেন। একটা পরাধীন দেশ তখনও পর্যন্ত স্বাধীন হয়নি, স্বাধীনতার ঘোষণা হয়েছে, তখন সরকার গঠন এবং তাদের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়া, এই পুরো বিষয়টা কি এত সহজ ছিল আমরা যত সহজ এখন দেখি? আপনাকে ধন্যবাদ। আসলে আজকে যে 17 এপ্রিল মুজিবনগর দিবস, এই দিবসের তাৎপর্য কী, এই দিবসে সেদিন কি হয়েছিল, এই দেশের এখন যদি আপনি জিজ্ঞেস করেন, আমাদের সচেতন যারা আছেন এবং ছাত্র সমাজ, আমার মনে হয় না যে 90% কোনো কেউ জানে। সেই প্রশ্নটাই আমি সোহরাব হাসানকে করেছিলাম যে হ্যাঁ আমরা কতটুকু। আমার বাসায় একটু আগে আমাকে দাওয়াত দিতে আসলো একদল ছাত্র। আমি জিজ্ঞেস করলাম আজকে কী ঘটনা আছে, 17 এপ্রিল তোমরা স্যার যুদ্ধের কথা জিজ্ঞেস করতেছেন তো? বলে হ্যাঁ, মিডল ইস্টের যুদ্ধ বোঝা যাচ্ছে না কী হবে, এই সমস্ত অন্যদিকে চলে গেল। আমাদের স্বাধীনতা যুদ্ধের 17 এপ্রিলের কী ছিল দিনকে? আপনাদের কোনো অপারেশন? আমার আজকে তো একটা গভর্নমেন্ট সরকার গঠন করা হয়েছিল। এখন ওর দিক থেকে ওর দিকে, স্যার আমরা পেপারে ওইটা তো আজকে আমাদের পেপারের ভিতরে আছে, আজকে সামনে নেই, কলম লেখছে অনেকে ভিতরে, অত নিচে হয়তো ওরা যায়নি। যাই হোক, করপত্র, সরকারি করপত্র ভিতরে। যাই হোক, তো এখন প্রশ্ন হচ্ছে যে বাঙালি জাতি তো কোনোদিন স্বাধীন ছিল না। চট করে একটা দেশ আমরা নির্বাচন হইল 70 সালে, স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম যে নির্বাচনের প্রসেসে যাওয়া হয়, একটা গভর্নমেন্ট ফর্ম হবে। সেটা যখন হলো না, তো অনিবার্য কারণে একটা যুদ্ধের মধ্যে আমরা যেতে হলো, এবং সেই যুদ্ধটা কিন্তু আমাদের দেশে আমরা চলে গেলাম সমস্ত ভারতে। ভারতে গিয়ে তাজউদ্দিন সাহেব ইন্দিরা গান্ধীর সাথে 4 এপ্রিল দেখা করছেন। উনি বলছেন যে আপনাদের একটি গভর্নমেন্ট ফর্ম করতে হবে, যে গভর্নমেন্টের সাথে ভারতীয় গভর্নমেন্ট আলোচনা করবেন। ওইটা নিয়ে কিন্তু 10 এপ্রিল উনি একটি সরকার গঠন করলেন। কিন্তু এইটা কিন্তু অনেকে পছন্দ করেন নাই। তাজউদ্দিন সাহেব নিজেকে যে প্রধানমন্ত্রী বানাবেন, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি আছেন, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, খন্দকার মোস্তাক, ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান, এই 6 জন। এইটা আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এবং আমাদের তখন যারা ছাত্রনেতা ছিল এবং আমাদের যারা নেতা ছিল, যুব নেতা, বিশেষ করে শেখ মনিক, আব্দুর রাজ্জাক, সিরাজুল আলম খান, তোফায়েল আহমদ, এরা
এরা অনেকে একে পছন্দ করে নাই এবং ছাত্রলীগে অনেকে ওটা। আমরা যারা ভিতরে ছিলাম আমরা তাদের খবর রাখতাম না। আমরা রাখলাম কি পরবর্তী সময় এগুলো বইতে জানলাম, আমরা দেখলাম 17ই এপ্রিল একটি স্বাধীন বাংলার সরকার, প্রথম সরকার গঠন করা হলো। ইতিহাসে এইটাই কিন্তু একটা তাৎপর্যপূর্ণ, অর্থাৎ এর আগে বাঙালি জাতি কোনোদিন একটা স্বাধীন সরকার গঠন করতে পারেনি। অনেক যুদ্ধ করতে হয়েছে, ইংরেজ আমলে 200 বছরের যুদ্ধ আছে, বারবার সেপাই বিদ্রোহ হয়েছে, ফকির বিদ্রোহ হয়েছে, অনেক বিদ্রোহ তিতুমির যুদ্ধ করছেন, কিন্তু আমরা তো স্বাধীন দেশ কোনদিন ছিলাম না। এই স্বাধীন দেশে একটি সরকার গঠন হলো এবং সেই সরকার সামনে কিন্তু তখন অনেক চ্যালেঞ্জ, কিন্তু একটি দেশকে স্বাধীন করতে হবে, মুক্তিযুদ্ধ পরিচালনা করতে হবে, আরেকটি দেশের সহযোগিতা নিয়ে, সে একটা বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে চ্যালেঞ্জ যুক্ত হলো আভ্যন্তরীণ দ্বন্দ্ব, অর্থাৎ উনি এটা করলেন, আমাদের আঞ্চলিক অবস্থানটা কি, আওয়ামী লীগের সবাই তো নেতা, আমার অবস্থানটা কোথাও হবে, এই কজন কীভাবে চালাবে। এত দ্বন্দ্বের মাঝখানে এই 6 জনকে বাছাই করাটা এবং তাদের নিয়ে সরকার গঠনটা কার মাধ্যমে আসলে সম্ভব হয়েছিল? কে তখন সবচেয়ে শক্ত ভূমিকাটা নিয়েছিল? এটা তাজউদ্দিন সাহেবই করেছিলেন, সৈয়দ নজরুল ইসলাম এরা সবাই ছিলেন, কিন্তু মূলটা তাজউদ্দিন সাহেবই ইন্দিরা গান্ধীর সাথে আলাপ করে, ভারতীয় গভর্নমেন্টের সাথে আলাপ করে উনি এটা করছিলেন। কিন্তু পরবর্তী সময় নাকি অনেক জবাবদিহি করতে হয়েছে। আপনি তাই এই যে আমার কাছে যে বইটা আছে শিলিগুড়ি সম্মেলন, এইটা যদি কখনো পড়েন এর মধ্যে স্পষ্ট লেখা আছে যে কী কী বাধার সম্মুখীন সেদিন ওই গভর্নমেন্ট হয়েছিল। এবং শিলিগুড়ি সম্মেলনে আমাদের যুবনেতারা, ছাত্রনেতারা যারা এই স্বাধীনতা মূলত বঙ্গবন্ধুর নির্দেশে করতেছিলেন, সংগঠিত করতেছিলেন, তারা কিন্তু এই সম্মেলনে যোগদান করেন এবং সম্মেলনের বিরোধিতা করেছিলেন। এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্টও ছিল যে একটা অন্য সরকার গঠন হয়ে যেতে পারে এই মধ্যখানে, এইটাও কিন্তু একটা রিপোর্ট ছিল। তার মধ্যে কিন্তু শিলিগুড়ি সম্মেলনটা হলো, অর্থাৎ আওয়ামী লীগ একটা বড় দল, তাদের সাথে এটা কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনা না করে, কোনো সম্মেলন না করে, এবং এমপি এবং এমএলএদের একত্রিতভাবে তাদের মতামত না দিয়ে চট করে একটা সরকার গঠন, এটা সহজভাবে নেয় নাই, এটা একটা কঠিন কাজ ছিল। তার মানে পাকিস্তানদের মোকাবেলা করার চেয়েও তখন নিজেদের মোকাবেলা করাটাও একটা চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল এই সরকার। আমি আরেকটু জানতে চাই, আমাদের সাথে বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম আছেন, যিনি ওই সময় ছিলেন। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। যে প্রসঙ্গটি আমরা আসলে একটু জানতে চাই, যেহেতু চ্যালেঞ্জ মোকাবেলা হচ্ছিল একদম দলের ভিতর থেকে যে এরাই কেন সরকার গঠন করবে, এই কয়জন মানুষই কেন, অন্যরা সেখানে বিরোধিতা করছিল, কিন্তু সেই 6 জনের যে 4 জন মন্ত্রী ছিলেন তার মধ্যে একজন ছিলেন খন্দকার মোশতাক আহমেদ, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, যিনি সবচেয়ে বড় হিসেবে পরে বিবেচিত হয়েছেন। যখন তার নামটা এই 4 জনের মধ্যে উচ্চারিত হয়েছিল, ঠিক ওই সময় কি আসলে তার এই চরিত্র প্রকাশ পেয়েছিল? আপনাকে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। কেবলমাত্র আমরা নববর্ষ এবং ঈদ উদযাপন করলাম। দেশবাসী এবং দর্শক শ্রোতাদেরকে ঈদ মোবারক এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মুজিবনগরের এই ঘটনার সঙ্গে আমি দুইভাবে জড়িত। প্রথমত, যে এই মুজিবনগরের যে দিন এই অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার সৌভাগ্য আমার হয়েছিল। আমি সাংবাদিকদের 2 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছিল সাংবাদিকদের এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য, একজন আমিনুল হক বাদশা আর একজন আমি সেইভাবে কোনো পার্টিসিপেন্ট হিসাবে নয়, কর্মী হিসাবে সেখানে উপস্থিত ছিলাম। তো এটা আমার জীবনে একটা বিরল সৌভাগ্য। আর দ্বিতীয়ত, মুজিবনগরের স্মৃতিসৌধটি আমি যখন জাতীয় পার্টির হোসেন মোহাম্মদ এরশাদের সরকারের সময় পূর্তমন্ত্রী, তখন 1987 সালে এই মুজিবনগরের স্মৃতিসৌধ হোসেন মোহাম্মদ এরশাদের অনুমোদনক্রমে আমরা শুরু করি এবং শেষ করি। এটা উদ্বোধনও আমাদের সময়ে হয়েছিল। এই মুজিবনগরের স্মৃতিসৌধ করার সঙ্গে আমি মানে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। এটা আমি মনে করি যে আমার জীবনের এটাও একটা প্রাপ্তি। তো আমি যে কথাটি বলতে চাই যে 17ই এপ্রিল কি হয়েছিল। 17ই এপ্রিল 3টি মূল ঘটনা হয়েছিল। এর আগেই
চুয়াডাঙ্গাতে এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 10 এপ্রিল, কিন্তু এটা ফাঁস হয়ে যাওয়ার কারণে ওই দিন পাকিস্তান আর্মি এয়ার স্ট্র্যাপিং এবং ছোটোখাটো বম্বিংও করেছে চুয়াডাঙ্গায়। সেজন্য এই ভেন্যুটা শিফট করে নিয়ে আসা হয় এবং এটা মেহেরপুরের বৈদ্যনাথ তলা, এটার নাম ছিল মেহেরপুরের বৈদ্যনাথ তলা। এখানে এই অনুষ্ঠানটা করা হয়। আমরা যখন সাংবাদিকদের নিয়ে আসি তখন আমাদেরকে স্কট করে নিয়ে আসা হয়েছিল এবং এই স্কটটাও আমরা যতদূর দেখেছি যে ভারতীয় নিরাপত্তা বাহিনী, তারা সিভিল ড্রেসেই আমাদেরকে স্কট করে নিয়ে আসছিল এখানে। তো এইখানে আসার পরে এখানে 3টা কাজ হয়েছিল ওই দিন মুজিবনগরে। প্রথমত হলো যে স্বাধীনতার যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ঘোষণাপত্র, সেটা ওখানে পাঠ করা হয়। পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী, যিনি এই মন্ত্রিসভাকে শপথ পাঠ করান। দ্বিতীয়ত হলো ওখানে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ওখানেই জেনারেল ওসমানী, তখন কর্নেল ওসমানী এবং আওয়ামী লীগের একজন MNA, তাকে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে তাকে ঘোষণা করা হয়। তো এই ছাড়াও ওখানে আর একটা যেটা হয়েছে সেটা হলো যে এই মন্ত্রিসভার শপথ বাক্য সেখানে পাঠ করানো হয়েছে এবং শপথ বাক্য পাঠ করিয়েছেন অধ্যাপক ইউসুফ আলী। এই যে প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এইটা আমি মনে করি যে এখানে যেটা পাঠ করা হয়েছিল সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের 1972 সালের সংবিধান হওয়ার পূর্ব পর্যন্ত ওই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স দ্বারাই কিন্তু দেশ পরিচালিত হয়েছে। এবং যে ঘোষণাপত্রটি তৈরি হয়েছে, তিনজনের একটা কমিটি করে দেওয়া হয়েছিল এই ঘোষণাপত্রটি তৈরি করার জন্য। অধ্যাপক ইউসুফ আলী, কারণ অধ্যাপক ইউসুফ আলী আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টি, যেটা এমএনএদের যে পার্লামেন্টারি পার্টি ছিল, সেই পার্লামেন্টারি পার্টির চিফ হুইপ ছিলেন। তাকে প্রধান করে অধ্যাপক রহমান সুবহান এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম, এই তিনজনকে দিয়ে একটা কমিটি মতন করে দেওয়া হলো। তারাই এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বঙ্গবন্ধুর 26শে মার্চের ঘোষণার পরিপ্রেক্ষিতে তারা তৈরি করেন। এবং এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা যদি আপনি দেখেন, এখানে আমাদের ভবিষ্যৎ যে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রের মোটামুটিভাবে অল্প কথায় সারবত্তা হিসাবে কীভাবে পরিচালিত হবে, মুক্তিযুদ্ধ যেটা হবে সেটার উদ্দেশ্য কী, কোন আদর্শ নিয়ে আমরা সংগ্রাম করব, সেখানে মানবিক মর্যাদা, মানুষের মূল্যবোধ, শোষণের অবসান এবং আমাদের জাতিসত্তার উত্থান, অসাম্প্রদায়িকতা, এই সব কথাগুলো কিন্তু প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সে খুব সুন্দরভাবে সন্নিবেশিত আছে। সুতরাং এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সটা ওখানে অ্যাডপ্টেড হয়। তো এখন এই যে পুরো ঘটনাটা, এই ঘটনাটার মধ্যে আমরা জানি, ওই যে আপনি যে উল্লেখ করলেন, খন্দকার মোশতাক প্রথম এই মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে ডিসপুট করেছে। সে যখন আগরতলায় যখন তাকে আসতে বলা হলো, সে তখন শর্ত দিল যে তাকে মন্ত্রিত্ব দিতে হবে এবং কেবল মন্ত্রিত্ব নয়, পররাষ্ট্র মন্ত্রণালয় দিতে হবে, তা না হলে সে আবার পাকিস্তানে, তৎকালীন পূর্ব পাকিস্তানে ফেরত যাবে, এরকমের থ্রেট করলো। জনাব সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ, এনারা দুইজন খুব ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি সামাল দেন। আগরতলা থেকে খন্দকার মোশতাককে আনা হয় এবং তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। যদিও পরবর্তীকালে এই পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যবহার করে তিনি আবার আমাদের এই মুক্তিযুদ্ধকে সাবোটাজ করার চেষ্টা করেছিলেন এবং সেই সরকারের বঙ্গবন্ধু না স্বাধীনতা, এই ধরনের একটা স্লোগান তিনি উৎপত্তি করার চেষ্টা করেছিলেন। যে এবং তিনি কিছু কিছু ষড়যন্ত্রকারীদের সঙ্গে নিয়ে সেখানে সভা সমিতি করেছিলেন। এগুলো আমরা দেখতে পেয়েছি। এবং মুজিবনগর সরকারকে এক ধরনের বিপদে ফেলার পায়তারাও তার মাধ্যমে এসেছিল এবং যে দ্বন্দ্বের সূচনা অস্পষ্ট ছিল সেটা স্পষ্ট করাও তিনি একসাথে শুরু করেছিলেন। ওনাকে সেজন্যই প্রকৃতপক্ষে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব উনি ছিলেন বটে, কিন্তু ওনাকে
আর কোনো দায়িত্ব ঠিকভাবে পালন করতে দেওয়া হয়নি। বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই আর সরকার সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা হলো যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার জন্য এই মুজিবনগর সরকারকে পরামর্শ দানের জন্য একটা উপদেষ্টা পরিষদ পরবর্তীতে গঠিত হয়, যে উপদেষ্টা পরিষদে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, কমরেড মনি সিং, অধ্যাপক মুজাফর আহমদ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এই উপদেষ্টা পরিষদটা গঠিত কিন্তু হয়। সেই স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশটা কেমন ভাবে পরিচালিত হবে, তারপরে আজকের হচ্ছে যে কিভাবে 1972-এর যে আমি সংবিধান, সেটাই বলছি যে সমস্ত কিছুর দিক নির্দেশনা তো সেই ঘোষণাপত্রে ছিল, যে দেশটা কোন জায়গায় কেমন করে কিভাবে যাবে। অনেক দীর্ঘ চড়াই উত্তরার পর বাংলাদেশ 53 বছর পার করে ফেলেছে। যা কিছু ছিল সামনে, যেভাবে পরিকল্পনা ছিল দেশটাকে গোছানোর, যেভাবে এগোনোর কথা ছিল, তা আসলে আমরা এর মধ্যে করতে পেরেছি কিনা পুরোটা আমরা বিরতির পর বরং অতিথিদের কাছ থেকে তা জানি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম মুজিবনগর দিবসে মুজিবনগর সরকার কেন প্রাসঙ্গিক এখনও এই প্রশ্নকে সামনে রেখে। আমাদের সাথে সোহরাব হাসান আছেন, তিনি যুগ্ম সম্পাদক প্রথম আলো। সোহরাব হাসান, প্রশ্নটা রেখেই আমরা করি এই কারণে, যে সরকার হয়েছিল তারা সফলভাবে দেশকে স্বাধীন করে দেশটা জনগণের জন্য করে দিয়েছিল, কিন্তু এখন এই পরিস্থিতিতে সেই সরকারের প্রাসঙ্গিকতা এখনও আছে কিনা। আমি খন্দকার মোস্তাকের কথা এই কারণেই জিজ্ঞেস করছিলাম যে মন্ত্রিপরিষদ থেকে শুরু করে যে কোনো সরকার গঠনে এমন কিছু চরিত্র সবসময়ের জন্য ঢুকে যায়, জোর করে হোক, ব্ল্যাকমেলিং করে হোক, জবরদস্তি করে হোক, যে কোনো না কোনোভাবে তাদের রাখতে হয়, যার কারণে সরকারকে ক্ষতিগ্রস্ত হতে হয়। এত বছরেও বাংলাদেশে আসলে পরম্পরায় এমন ধরনের কিছু মানুষকেও আসলে সরকারকে রাখতে হয়েছে কিনা। আচ্ছা, প্রথমত হচ্ছে যে মুজিবনগর সরকার যাদের নিয়ে গঠিত হলো, কেন তাদের এই আপনি বলছিলেন 6 জনকেই নিয়ে, এটার একটা বড় কারণ ছিল যে নির্বাচনের আগে এবং পর, বিশেষ করে নির্বাচনের পরে, 70 নির্বাচনের পরে বঙ্গবন্ধু পাকিস্তানিদের সাথে আলোচনা, আন্দোলন সংগ্রাম এগিয়ে যাওয়া, সংবিধান রচনা, সব ক্ষেত্রে দলের একটা হাইকমান্ড তৈরি করেছিলেন। হাইকমান্ডে ছিলেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং 4 জন না 3 জন সহসভাপতি। সুতরাং ওই কামরুজ্জামান সাহেব ছিলেন অল পাকিস্তান আওয়ামী লীগের। আচ্ছা, সুতরাং হাইকমান্ড হিসেবে তাদের একটা পরিচিতি, অর্থাৎ শীর্ষ নেতৃত্ব। বঙ্গবন্ধুই প্রধান, কিন্তু তারা আর তাজউদ্দিন সাহেব তো সাধারণ সম্পাদক ছিলেন। এবং দেখুন, 1 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত সমস্ত আন্দোলন সংগ্রাম পরিচালনার দিক নির্দেশনা বঙ্গবন্ধুর, কিন্তু এর ভেতরের মূল কাজটি করেছেন তাজউদ্দিন আহমদ। নির্দেশনা, বিবৃতি, বিদেশিদের সাথে কথা বলা। সুতরাং এক ধরনের যে বঙ্গবন্ধুর প্রধান সহযোগী হিসেবে তাজউদ্দিন সাহেবের কিন্তু একটা অবস্থান তৈরি হয়েছিল তখনই। সুতরাং এবং তিনিই প্রথম সীমান্ত পার হন, নেতৃত্বের মধ্যে, নেতাদের মধ্যে তিনিই প্রথম সীমান্ত পার হন। সুতরাং সীমান্ত পার হয়ে ভারতীয় পক্ষের সাথে, সেখানকার বিএসএফ এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে তার যোগাযোগ হয়, এবং এই যোগাযোগের মাধ্যমে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক হয়। এই বৈঠকেই সিদ্ধান্ত হয় যে একটি সরকারই আরেকটি সরকারকে সমর্থন দিতে পারে। যে বিষয়টি আছে যে এটা 2 ধরনের। একটা হলো যে আপনি বলেন খন্দকার মোস্তাক, যারা হচ্ছে বিভীষণ অথবা মীর জাফর, যে যারা ভিতরে থেকে অন্তর্ঘাত করার, এটা একটি। আরেকটি যদি মুজিব বাহিনীর কথা বলি, বা তরুণ নেতৃত্ব তখনকার আর মুজিবনগর সরকার, তাদের দ্বন্দ্বটা বোধহয় একটু ভিন্ন। একটা হচ্ছে তাদের সংগ্রামের পদ্ধতি, যারা তরুণ নেতৃত্বে ছিলেন যখন শেখ ফজলুল হক মনির, সিরাজুল আলম খান, তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক, তারা চেয়েছিলেন একটা বিপ্লবী কাউন্সিল বা এই ধরনের কিছু, যেটি সব স্বাধীনতা সংগ্রামে হয়ে থাকে। চীনে হয়েছে, আপনার কিউবায় হয়েছে। সুতরাং আর মুজিবনগর সরকার যারা গঠন করেছে, তারা একটা প্রচলিত যে রাষ্ট্র কাঠামো, সেই কাঠামোর মধ্যেই করেছে। কারণ বাংলাদেশ পাকিস্তানিদের সাথে যখন আলোচনা করেছে, তখনও কিন্তু বাংলাদেশের যে হিস্সা, বাংলাদেশের যে দাবি যে কিভাবে দেশ শাসন করবে, এবং বঙ্গবন্ধুর সর্বশেষ যে কামাল হোসেনের ভাষ্য অনুযায়ী যে তিনি কিন্তু পাকিস্তানিদের আলোচনায় এক রাষ্ট্র আর 1 মার্চের পর এক পাকিস্তানের কথা তিনি কখনো বলেননি। কনফেডারেশন হয় 2 দেশের, 2টি স্বাধীন দেশের
একটি ফেডারেশন হতে পারে, একটি মানে একটি ঐক্যবদ্ধ মোর্চা। 17ই এপ্রিল অথবা 10ই এপ্রিলই তো সরকার গঠন করা হয়। তাজউদ্দিন সাহেব 12 তারিখ সম্ভবত রেডিওতে ভাষণটি দেন, উই আর অ্যাট ওয়ার, এবং পাকিস্তান ওয়াজ বারেড, মানে কি বলে, লাখ লাখ যে মানব সন্তানের লাশের নিচে পাকিস্তান আজকে মৃত, পাকিস্তান আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সুতরাং ওই পাকিস্তানের কথা। এখন খন্দকার মোস্তাক বা আরও অনেক গ্রুপ আছে। এখন একটা হচ্ছে নেতৃত্বের গ্রুপ, আর একটা হচ্ছে যে আমি পাকিস্তান চাই না বাংলাদেশ চাই। তা বাংলাদেশ চাওয়ার ক্ষেত্রে তরুণ নেতৃত্বের কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটি মনে করি। এই কারণে টিকে যেতে পেরেছিল এবং ওই সরকারের সমর্থন ছিল। আরেকটি যে প্রশ্নটি তুলেছেন যে তখন যে নীতি আদর্শ, যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল বা ওই সরকার গঠিত হয়েছিল, সেই লক্ষ্য উদ্দেশ্য কতটা এখন বাস্তবায়িত হয়েছে 53 বছরে, সেখানে একটি প্রশ্ন আছে। এক হচ্ছে তখন আমরা সফল হয়েছিলাম ঐক্য ছিল বলে, পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে কিন্তু জাতি বিভক্ত। সেই ঐক্যের কথাই বলা হচ্ছিল, সেটা বলছিলেন শেখ শহীদুল ইসলাম, যে তখন একটা ঐক্যমতের সরকার যেমন ছিল এবং ঐক্যের থেকেও তারা সরকার পরিচালনা করার চেষ্টা করেছিলেন। কিন্তু সরকার না, পুরো প্রতিটি মানুষের মধ্যে মানুষ মনে করেছে তার সঙ্গে কেউ আছে, জনগোষ্ঠী এক ছিল, পুরো জনগোষ্ঠী এক ছিল। সেই জায়গায় বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদের কাছে আসি। এই ঐক্যের জায়গা থেকেও কিন্তু আপনারা বলছিলেন যে নানাবিধ সংকট চ্যালেঞ্জ ছিল। খন্দকার মোস্তাকরা যেমন এক ধরনের ষড়যন্ত্রের সাথে ছিলেন, আবার দলের ভিতরেও একজন চাইছিলেন যে এই সরকারের বাইরে তারাও সেই সরকারে থাকতে পারতেন। নানাবিধ চ্যালেঞ্জের মধ্য থেকেও তারা সফলভাবে সেটা করতে পেরেছিলেন। কিন্তু পরবর্তীতে যে প্রশ্নটাই আমি আসলে করতে চাইছিলাম, যে দলের ভেতরে থেকে সরকার ভাঙা বা বাইরের থেকে সরকারকে ভেঙে ফেলার রাজনীতি এখনও তো আমাদের মাঝে আছে। আমরা কি আসলে সেখান থেকে কিছু শিখেছি? আপনি যথার্থ বলেছেন যে রাজনীতি এইভাবেই হয়। রাজনীতি মানে একটি ষড়যন্ত্র সবসময় থেকে যায়, সেদিনও ছিল, আজও আছে। এবং ষড়যন্ত্র তো কখনো খুব বেশি চোখে দেখা যায় না। যেটা দেখা যায় সেটা মোকাবেলা করা যায়, আর যেটা দেখা যায় না তা মোকাবেলা করাই যায় না, তখন একটা বিপদ ঘটতেই পারে। দেখেন, ঠিক যুদ্ধের প্রাক্কালে মুজিবনগর সরকার যখন গঠন করা হলো, তারপরে তারা কী ছিল, তাদের নির্দেশ নিয়মকানুন মতো চলবে সরকারটা। ঘন ঘন ওয়ার্কিং কমিটি মিটিং হবে, সরকার সবসময় তাদের কাছে জবাবদিহি করবে। কিন্তু ওই সময় বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে উপদ্রব কোন্দলের কারণে যুদ্ধ প্রস্তুতি ব্যাহত হতে পারে মনে করে তাজউদ্দিন সাহেব ও তার সরকার অনেকটা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছিল। প্রত্যেক দিনই যদি মিটিং করতে হয় ওয়ার্কিং কমিটি নিয়ে, তাহলে যুদ্ধের প্রস্তুতি কখন নেবে? তো এটা বড় কাজ। এবং সেটা অন্য দেশের সাথে, আরেকটি ভিন্ন দেশ, তাদের সাথে, সেই গভর্নমেন্টের সাথে এক করে। তো এখানে দেখেন, ওই সময় পার্টিতে কোন্দল খুব গুরুত্ব আকার ধারণ করে। আজিজ সেনিয়াবাদ গ্রুপ একটা গ্রুপ হয়ে গেল, মিজান এবং মোস্তাক গ্রুপ হয়ে গেল। খালি মোস্তাকে দোষ দেন, গ্রুপ তো 3টা ছিল। কামরুজ্জামান ইউসুফ আলী গ্রুপ প্রভৃতি তাজউদ্দিন সাহেবকে ক্ষমতাচ্যুত করে নতুন সরকার গঠনের জোর তত্ত্ব আরম্ভ করেছিল। আব্দুল মোহামেন সে লিখছেন তার বইতে 117 পৃষ্ঠায়। তো সরকার গঠনের পর 2 মাস হওয়ার পরও যুদ্ধের গতি কিন্তু ওইভাবে বাড়েনি। এখানে যখন একদিকে তো মুজিবনগর সরকার কাজ করে যাচ্ছিল, কর্নেল ওসমানী সাহেব উনি যুদ্ধকালীন সেনাবাহিনীর প্রধান সর্বাধিনায়ক হলেন। সেক্টর কমান্ড তখনও হয় নাই, সেক্টরগুলো যার ওয়েতে যার শেষে যুদ্ধ করে যাচ্ছে। ভিতরের অবস্থা খুব করুণ। পাকিস্তান প্রথম তো এই 2 মাসের মধ্যে গোটা বাংলাদেশকে একদম শ্মশানে পরিণত করে দিল। শুধুমাত্র মুক্তিবাহিনীরা তাদের নিজস্ব শক্তি নিয়ে, বুদ্ধি নিয়ে, ওই একটি বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে তারা কিন্তু যুদ্ধ করে যাচ্ছিল। এবং কী করলো, প্রথম দিকে পাকিস্তানের শত্রু মোকাবিলা না করে আমাদের দেশেও যে শত্রুরা, যেমন রাজাকাররা, তারা তো বেশি শক্তিশালী হয়ে যাচ্ছিল, তাদেরকে নিধন শুরু করলো। থানাগুলো লুট করে অস্ত্র আসা শুরু করলো। তখন থেকে ভারতীয় কোনো অস্ত্র আসে নাই। ট্রেনিং নিয়ে ভারত আমাদের কাছে পাঠাতে পারে না, কারণ গভর্নমেন্ট তো এইগুলো ক্যাম্প করবে, লোক যাবে, তারপর তাদের ট্রেনিং দেবে, ফিরে পাঠাবে। তার আগে তো যুদ্ধ করতে হবে। এইগুলো কিন্তু তখন মুক্তিবাহিনী ভিতরে থেকে করে যাচ্ছিল। পরবর্তী সময়ে ঠিক শহীদ ভাই বলতে পারবেন, এটা
এপ্রিল, মে, জুন মাসের প্রথম দিকে এবং জুলাইয়ের প্রথম দিক থেকে মুক্তিবাহিনী কিছুটা আসা শুরু করছে এবং অগস্ট সেপ্টেম্বরে গোটা দেশে মুক্তিবাহিনী এসে গেছে বেশি, এবং তখন অনেক যুদ্ধটা ত্বরান্বিত হয়েছে এবং তখন অনেক বেশি হয়েছে। যে কথাটি নিশ্চয়ই বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম আরও ভালো করে বলতে পারবেন, কাজী ফিরোজ রশিদও তাই বলছিলেন যে ওই সময়টা আসলে এইসব আভ্যন্তরীণ কোন্দল, বাইরে থেকে কোন্দল, মুক্তিযোদ্ধারা জুলাইয়ের পর থেকে বেশি অ্যাক্টিভ হলেন, সেই জায়গাগুলি ওই সময়গুলো মানে মুক্তিযোদ্ধাদের কাছে বার্তা পৌঁছানো বা সরকারের সকল কিছু পৌঁছানো কি সম্ভব ছিল আসলে? দেখুন, মুক্তিযুদ্ধটা যখন পরিচালিত হয়, এই যে ক্ষমতার দ্বন্দ্ব বা এই নেতৃত্বের যেই এগুলো কে কী করছে, আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম আমরা কিন্তু এগুলোর দিকে খুব পরোয়া করি নাই। আমরা একজনের আহ্বানের কথাই চিন্তা করতাম, সেটা জাতির জনক বঙ্গবন্ধুর আহ্বান, এবং এরপরে জনাব তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম এবং এই যে কামরুজ্জামান সাহেবেনরা যারা ছিলেন এনরা পরিচালনা করছেন। আমরা ভিতরে যুদ্ধ করছি, আবার বাইরে আসছি। মুজিবনগর সরকারের প্রধান কৃতিত্ব হলো ভারতীয় সরকার এবং অন্যান্য সরকারের সঙ্গে যোগাযোগ করে বিদেশে জনমত গড়ে তোলা, মুক্তিযুদ্ধের সপক্ষে অস্ত্র সরবরাহের জোগাড় দেওয়া আমাদের মুক্তিযোদ্ধাদের। তারপরে আমরা মোটামুটিভাবে মুজিবনগর সরকার এমন একটি সরকার ছিল যে সরকার কিন্তু অনেকগুলো কাজ করেছিল যাতে আমরা বাইরের বিশ্বের কাছে একটা স্বাধীন জাতি হিসেবে প্রতীয়মান হই। যার মধ্যে একটা প্ল্যানিং কমিশন করা হয়েছিল, আমাদের একটা ডাক টিকিট পর্যন্ত মুজিবনগর থেকে প্রকাশিত হয়েছিল। তারপরে আমাদের এই মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমি তো মনে করি যে আমাদের 1972 সালের যে সংবিধান, সেই সংবিধানের ভিত্তিভূমি সেই 1971 সালের ওই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতার ঘোষণাপত্র। এই যে মানবিক মর্যাদা, তারপরে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, তারপরে মানুষের অধিকার সংরক্ষণ, বৈষম্য দূরীকরণ, একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, এইসব কথাগুলো কিন্তু আমাদের প্রোক্লামেশনে আছে। সুতরাং আজকের প্রাসঙ্গিকতা যেটা আপনি বলেছেন আমাকে, যে আজকে কতটা প্রাসঙ্গিক, এটা আজকে খুবই প্রাসঙ্গিক যে আমরা এই মুজিবনগর সরকারের যে ঘোষণাপত্র, যার ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেদিকে আমরা যাই। আজকে বাংলাদেশে কি আমরা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মানুষে মানুষে বৈষম্য বাড়ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের মানবিক অধিকার, ন্যায় বিচার ইত্যাদি অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় থাকা সত্ত্বেও আমরা দেখতে পাই যে এখানে মানবাধিকারের বিভিন্ন অভিযোগ আমাদের এখানে আসে, এখনো পর্যন্ত উঠছে। কিন্তু তারপর আমরা যতখানি এগিয়েছি, এই মুজিবনগর সরকারকে আমরা যদি মাথায় রাখি, তাদের আদর্শ, তাদের পথ চলার যে কথাগুলি তারা লিখে গিয়েছেন, আমাদের সামনে আসলে কি করা দরকার যে মুজিবনগর সরকারটা সবার মধ্যেই টিকে থাকে এবং সেটা আদর্শ সরকার হিসেবে টিকে থাকে। আমি শেষ মুহূর্তে শুধু আপনাদের কাছ থেকে সেটা জানতেই ফিরবো। দর্শক বিরতির পর আমন্ত্রণ আরও একবার জিপিএস ইস্পাত নিবেদিত আজকে। এখন আমরা শেষ মুহূর্তে একটু ছোট্ট করে মন্তব্য নিতে পারবো যে মুজিবনগর সরকার আসলে যে আদর্শটা রেখে গিয়েছিল, আমাদের দেশ চালনায় সরকারকে সেই আদর্শ কতটা ধারণ করতে হবে এই মুহূর্তে। সোহরাব হোসেন হাসানকে দিয়েই শুরু করি, যদি ছোট্ট করে একটু বলতেন। প্রথমত যে 71-এর চেতনা আমরা ধারণ করতে পারিনি, লালন করতেও পারিনি। পারলে বাংলাদেশের গণতন্ত্রের এই বেহাল অবস্থা হতো না, মত প্রকাশের স্বাধীনতার সূচকে আমরা তলানিতে থাকতাম না, এবং গণতন্ত্র নির্বাচন নিয়ে এরকম হজবরল অবস্থা হতো না। একটা রাষ্ট্র তার কিছু মৌল নীতি থাকে, যেমন বাংলাদেশ রাষ্ট্রের 4টি মূল নীতি ছিল, সেই নীতিগুলো তো আমরা একে একে ধ্বংস করেছি। সেটা গণতন্ত্র বলেন, জাতীয়তাবাদ বলেন, ধর্মনিরপেক্ষতা অথবা সমাজতন্ত্র। সমাজতন্ত্র কাগজে লেখা আছে, এখন কোনো রাজনৈতিক দল সেটি অনুসরণ করে না। ধর্মনিরপেক্ষতা বলা হয়, সংবিধানেও অন্তর্ভুক্ত করা হয়েছে, পরে আবার একই সঙ্গে রাষ্ট্রধর্ম করা হয়েছে। তা সোনার পাথর ভাটি হয় না। গণতন্ত্রের অন্যের মত শুনতে হয়। এই যে মুজিবনগর সরকার,
তাদের যারা বিরোধিতা করেছিল, অর্থাৎ তারা ভিন্নভাবে যুদ্ধ পরিচালনা করতে চেয়েছিল তখনকার তরুণ নেতৃত্ব, শেখ আলম খান, শেখ মনি, রাজ্জাক তুফান, তাদের তো নাকচ করে দেয়নি, তাদের কথাও শুনেছে এবং এক ধরনের সহ অবস্থান ছিল, যদিও ভিতরে ভিতরে নেতৃত্বের দ্বন্দ্ব ছিল। এই যে অন্যকে গ্রহণ করা, এই মানসিকতা তখন ছিল কিন্তু এখন নেই। সুতরাং এটি হচ্ছে আমাদের বড় ব্যর্থতা, বড় দুর্বলতা রাষ্ট্রের। কাজী ফিরোজ রশিদ, দেখেন, আমাদের ৭১-এর মূল উদ্দেশ্য ছিল হলো স্বাধীনতা অর্জন করা। সেখানে আমাদের মধ্যে ভিন্ন মত ছিল। আমাদের তরুণ নেতৃত্ব যারা সেদিন ছিলেন, বিশেষ করে মনি ভাই, রাজ্জাক ভাই, শেজাম খান এবং তোফাল সাহেব, এরা সবাই চেয়েছিল যে একটি বিপ্লবী সরকার হোক এবং এদেরকে ইন্ধনও দিয়েছিল আমাদের আওয়ামী লীগের নেতারা। বিপ্লবী সরকার হবে, অনেক বড় আকারের একটি সরকার। কিন্তু তাজউদ্দিন সাহেব ৪ এপ্রিল ইন্দিরা গান্ধীর সাথে আলাপ করে, ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে উনি এসে ১০ই এপ্রিল কিন্তু একটি মন্ত্রী পরিষদ গঠন করে ফেলাইলেন, যারা বঙ্গবন্ধু অত্যন্ত ঘনিষ্ঠ বলে তার সাথে সর্বখানিক যারা কাজ করেছিল এই ৬ জনকে নিয়ে, বঙ্গবন্ধু সহ। অর্থাৎ সেইখানে কিন্তু একটা বিরোধ থেকে গেছে। তারপরেও কিন্তু সব বিরোধ ভুললে তার কিন্তু তখন একটা উদ্দেশ্য ছিল স্বাধীনতা অর্জন করা, সেখানে তারা কাজ করেছে যার যার ওয়েতে। এবং পরবর্তী সময় এক সময় মুজিব বাহিনীও গঠন করতে হয়েছে, যাতে এই স্বাধীনতার পরে একটি বিপ্লব আর প্রতি বিপ্লব না হয় ঠেকানোর জন্য। আরেকটি ছিল, আপনি যেটা বলছেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চরমপত্র, মুক্তিবাহিনী কীভাবে যুদ্ধ করলো, মুক্তিবাহিনীর সাথে সরকারের কোনো যোগাযোগ ছিল না, ওয়ারলেস ছিল না। সেই সময় এই যে চরমপত্রটা, এক ব্যান্ড রেডিও ছিল, রেডিওটা সবাই খুব কম করছিল করে শুনতো। এই চরমপত্রের কোথায় কী হলো জেনে মুক্তিবাহিনী কিন্তু যার যার এলাকায় যুদ্ধের গতি ঠিক করছিল যে আমাদের কি করতে হবে। চরমপত্র তখন কিন্তু যুদ্ধের সবচেয়ে বড় মন্ত্র ছিল। আমি শেষ করতেই চাই, বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম যদি বলতেন যে সেই। দেখুন, যদি আজকের এই দিনের সত্যিকারের আমরা মূল্যায়ন করি, তাহলে আমাদের মূল্যায়ন করে আমাদের এই সিদ্ধান্ত উপনীত হতে হবে যে আমাদের এই বিভক্ত জাতি, এটা ঐক্য, বঙ্গবন্ধু যেন ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু আমাদের একগাদা অস্ত্র দিয়ে যান নাই, ঐক্য দিয়ে গিয়েছিলেন এবং ঐক্যই কিন্তু পাকিস্তানিদের পরাজিত করেছে। অতএব জাতীয় ঐক্য আমাদের আবার গড়ে তুলতে হবে। বৈষম্যের অবসান মানুষে মানুষে, এটা গড়ে তুলতে হবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, মানুষকে ন্যায় বিচার দিতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং পলিটিক্যাল অ্যাকোমোডেশন। আমার মনে হয় যে আমাদের দেশে আজকে বিরোধী দল এটা তাদের বা অন্যদের আমাদের এই পলিটিক্যাল অ্যাকোমোডেশন সহাবস্থানটা অবশ্যই দরকার। এবং অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ব্যবস্থা, এরকমের কতগুলো মৌলিক ক্ষেত্রে জাতীয় ঐক্যমতের সৃষ্টি। অনেক 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 ধন্যবাদ দর্শক, আবারও দেখা হবে রাজকাহনে।